দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন খবর প্রতিদিন দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। আজ খবর প্রতিদিনের সাপ্তাহিক বিশেষ আয়োজন। আজকের এই বিশেষ আয়োজনে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস। ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সাথে অনলাইনে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুল হাসান বুলবুল। মঞ্জুল হাসান বুলবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরো সংযুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। অধ্যাপক দেলোয়ার হোসেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এ পর্যায়ে বাংলাদেশ টেলিভিশন সহ কয়েকটি টেলিভিশনের প্রচারিত সংবাদ বিবরণীর নির্বাচিত অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনার কাছে একটু আসতে চাই। আমরা দেখেছি প্রায় 2 সপ্তাহের মতো সময় মাননীয় প্রধানমন্ত্রী তিনি বিদেশে ছিলেন এবং খুব গুরুত্বপূর্ণ সম্মেলনের জলবায়ু যে সম্মেলন COP26 যেটাকে আমরা বলছি, এবং তার পরবর্তীতে ফ্রান্সে তিনি 2 সপ্তাহের সফরে ছিলেন। আমাদের এই অর্জনে অনেক কিছু যোগ হয়েছে এবং বাংলাদেশের মাথা উঁচু হয়ে গেছে। কেন বিবিসির মতো সংবাদ মাধ্যম গণমাধ্যম তারা বলছে জলবায়ু সম্মেলন COP26-এ ফলাফল নির্ভর করছে বিশ্বের 5 প্রভাবশালী ডিল মেকারের ওপরে, তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে গুরুত্বপূর্ণ অর্জন, সেই অর্জনকে আপনি আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিতে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন। এই যে সফরটি মাননীয় প্রধানমন্ত্রী করে আসছেন, সেখানে ফ্রান্সে উনি 5 দিন ছিলেন এবং বাকি সময়টা এই যে জলবায়ু যে সম্মেলন COP26 সেটি উপলক্ষে উনি সেখানে ছিলেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে উনি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছিলেন। তো সার্বিকভাবে আপনি যে কথাটি বললেন যে এই যে জলবায়ু কূটনীতির জায়গাটা বাংলাদেশের জন্য একটি মানে দুদিক থেকে খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে বাংলাদেশ জলবায়ুর যে পরিবর্তনের ফলে বা বিশ্ব যে উষ্ণায়ন এর ফলে বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি ভালনারেবল দেশ এবং সেই কারণে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং উন্নয়ন সবকিছু মাথায় রেখে আমাদের এই বিষয়টিকে আমরা সবসময় অগ্রাধিকার দিয়ে আসছি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে। দ্বিতীয়ত, বাংলাদেশ এই বিষয়টি শুধু বাংলাদেশের স্বার্থে নয়, সামগ্রিকভাবে উন্নয়নশীল বিশ্ব এবং বাংলাদেশ একটি ফোরামের একেবারে লিডার হিসেবে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে, যেটি আমরা জানি যে ভালনারেবল যে ফোরাম। তো এই উন্নয়নশীল এবং স্বল্পোন্নত রাষ্ট্রগুলোর এই ক্লাইমেট বিষয়ক যে নেতৃত্ব সেটি বাংলাদেশ দিয়ে আসছে। বিশেষ করে জননেত্রী শেখ হাসিনা তিনি যেভাবে বৈশ্বিক পর্যায়ে এই জলবায়ু কূটনীতির যে জায়গাটাতে উনি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, আপনি যে কথাটি বললেন যে বিশ্বের 5 জন গুরুত্বপূর্ণ যে প্রভাবশালী যে জলবায়ু কূটনীতি বা জলবায়ু বিষয়ক যে নেতা, তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সেখানে আমি বলবো যে এই যে ধারাবাহিকভাবে বাংলাদেশের যে নেতৃত্ব, সেই জায়গাটি এই COP26-এ আমরা আরো শক্তিশালীভাবে তুলে ধরতে পেরেছি এবং সেখানে বাংলাদেশের নেতৃত্ব আরেকবার প্রমাণ করেছে যে বিশ্ব জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের যে অবস্থান সেটি ক্রমাগত বিশ্বের বিভিন্ন দেশের কাছে আমাদের আস্থা, আমাদের যে গুরুত্ব সেটি বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের জাতীয় স্বার্থের জায়গা থেকেও আমরা সেটি তুলে ধরতে পেরেছি। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার এই জলবায়ু কূটনীতির যে জায়গাটি, সেখানে যে COP26 একটা বড় ধরনের মাইল ফলক এবং সেখানে বাংলাদেশের যে অর্জনগুলো, যে আমরা শুধু কূটনীতি অথবা নেতৃত্বের জায়গাতে আমরা আছি কিভাবে বাই এক্সাম্পল, যে আমরা উই আর শোয়িং দ্য ওয়ার্ল্ড যে কিভাবে সীমিত সম্পদকে, এবং আমরা জানি যে জলবায়ু কূটনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার এই যে তহবিলের যে বিষয়টি, যেটি আমরা জানি যে অনেক ডিটেলস আছে এখানে, যে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো যারা শত শত বছর ধরে এই জলবায়ু পরিবর্তনে তারা দায়ী এবং তারা ভূমিকা রেখেছিল এবং তারা যে সাহায্য করার কথা সেটি তারা করছে না, এবং সেই প্রতিবাদ। এবং আমি আরেকটি কথা বলতে চাই যে উনি এই জলবায়ু সম্মেলনে যোগদানের আগেই কিন্তু এই ফাইন্যান্সিয়াল
টাইমস ম্যাগাজিন যে যে নিউজ পেপার, যেটা ব্রিটিশ খুবই প্রভাবশালী নিউজ পেপার, সেখানে উনি একটি নিবন্ধন লিখেছিলেন এবং সেখানে এই যে বাংলাদেশের যে যে মুজিব যে যে ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, সেটি নিয়ে উনি কথা বলেছেন। বাংলাদেশ এই ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানের আওতায় এবং আরো আগে কিভাবে বাংলাদেশ অ্যাডাপ্টেশন, মিটিগেশন এবং ক্লাইমেট যে যে চেঞ্জের যে যে বিষয়গুলো, এগুলোর জন্য যে ধরনের টেকনোলজি দরকার, সেগুলো বাংলাদেশ নিজস্ব অর্থায়নে কিন্তু সেগুলো অ্যাডাপ্ট করছে। বাংলাদেশ এই 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 অঞ্চলে যে আঞ্চলিক ক্লাইমেট চেঞ্জ সেন্টার প্রতিষ্ঠা করেছে। তো এখন এই COP26-এ কিন্তু বাংলাদেশ, তার আগে কিন্তু বাংলাদেশে আপনার আরেকটি সম্মেলন হয়েছিল, সেটি হচ্ছে ভার্চুয়ালি, সেটি হচ্ছে আপনার 48টি দেশের যে ভালনারেবল যে 48 কান্ট্রিজ, তাদের লিডার হিসেবে বাংলাদেশ যে ভূমিকা রেখেছে এবং তার পরে কিন্তু COP26 অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ঢাকা, গ্লাসগো আপনার ডিক্লারেশন আপনার গ্রহণ করা হয়েছে। ফলে বাংলাদেশের নেতৃত্ব, বাংলাদেশের যে জাতীয় স্বার্থের জায়গাটি, বাংলাদেশ তার যে যে সমস্ত ভূমিকা রাখছে সেটি শোকেসিং করা এবং পাশাপাশি এই জলবায়ু কূটনীতির সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে ফ্রান্স এবং ব্রিটেনের সঙ্গে, সেই জায়গাটিতে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। অধ্যাপক দেলোয়ার হোসেন, আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানবার আছে, নিশ্চয়ই আমরা আরো আলোচনা করব। মঞ্জুর হাসান বুলবুল, প্রফেসর দেলোয়ার যে ব্যাখ্যাটি দিলেন, আমরা সকলেই জানি যে COP26-এর সম্মেলনের মূল অংশ যেটা ওয়ার্ল্ড লিডার্স সামিট, যেটা প্রথমে শুরু হয়েছিল এবং তার সাইড ইভেন্ট মিলে দুদিনে প্রায় 6টি বহুপাক্ষিক সভা ও 5টি দ্বিপাক্ষিক বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেছিলেন। আমরা যেই পত্রিকাগুলো সারা পৃথিবীতে সমাদৃত এবং সেই পত্রিকাগুলো এবং আন্তর্জাতিক গণমাধ্যম যেগুলো, টেলিভিশন, মিডিয়া, সেখানে প্রতিদিনই মাননীয় প্রধানমন্ত্রীকে গুরুত্বপূর্ণ অবস্থানে রেখে তারা কিন্তু সংবাদ পরিবেশন করেছে। আপনি সংবাদের মানুষ, গণমাধ্যমের মানুষ, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। প্রফেসর দেলোয়ার যেটা বললেন, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, এই যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ যে ট্রাস্ট ফান্ড, সে ব্যাপারে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ধনী দেশগুলোর প্রতি তার জলবায়ুর, সকল জলবায়ু ঝুঁকিপূর্ণ চাহিদার স্বীকৃতি দাবি করেছেন। আপনি গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে আপনি উপস্থিত ছিলেন। আপনি যদি শুরু করেন আপনার আলোচনাটি। ধন্যবাদ। ইতিমধ্যেই ডক্টর দেলোয়ার বিষয়টি নিয়ে খুব সুস্পষ্টভাবে কতগুলি সুনির্দিষ্ট অবস্থান তুলে ধরেছেন। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের অর্জনগুলি সম্পর্কে এবং মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে সাংবাদিক সম্মেলনে বলেছেন যে ওয়ার্ল্ড লিডার্স সামিটে তিনি বক্তব্য তো রেখেছেনই, তার পাশাপাশি গ্লাসগোতে 6টি বহুপাক্ষিক সভা এবং 5টি দ্বিপাক্ষিক বৈঠকে তিনি অংশ নেন এবং ভালনারেবল গ্রুপের তিনি সভানেত্রী হিসেবে, চেয়ারপারসন হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এই গোটা সফরটিকে, যেটি আপনি সূচনা বক্তব্য বলেছেন, গোটা সফরটিতে আমি 4টি অংশ দেখি। একটি অংশ হচ্ছে শুধুমাত্র গ্লাসগো কনফারেন্স, যেটা দিয়ে COP26। মাননীয় প্রধানমন্ত্রী মনে হবে যে এই 15 দিন, 2 সপ্তাহ একটা দীর্ঘ সময়, কিন্তু এই দীর্ঘ সময়ে তার যদি পুরো সফরটা আপনি বিশ্লেষণ করেন, এই COP26 ছাড়াও আরো 3টি অংশ আমি এখানে দেখি। 3টি অংশের মধ্যে একটি হচ্ছে লন্ডন অংশ, যে লন্ডন অংশে তিনি অন্যান্য কতগুলি কর্মসূচির পাশাপাশি একটি অসাধারণ কাজ করেছেন, যে লন্ডনের প্রকাশন সংস্থা টেইলর এন্ড ফ্রান্সিস সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ নেশন অফ বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুজিব এন্ড ইন্ট্রোডাকশন। এই প্রতিষ্ঠানটির নাম আপনি উল্লেখ করলেন মঞ্জুর হাসান বুলবুল, এই প্রতিষ্ঠানটি এত সমাদৃত একটি প্রতিষ্ঠান। 1872 সাল থেকে এই প্রতিষ্ঠান কিন্তু আন্তর্জাতিক প্রকাশনা সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কাজে তিনি ওই গ্লাসগো সম্মেলনের পরে লন্ডনে অন্যান্য কর্মসূচির পর এটি একটি। তৃতীয়ত যে ফ্রান্স সফর আছে, ফ্রান্স সফরের 2টি অংশ। একটি হচ্ছে এই দীর্ঘ বিরতির পরে আমরা স্মরণকালের মধ্যে বাংলাদেশের কোন নেতার ফ্রান্সে এইরকম সম্মানজনক অবস্থান দেখি নাই। সেখানে অন্তত রাষ্ট্রপতি, ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে 2-3টি আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে, যেটি একেবারেই এখানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 2জন অধ্যাপক আছেন, তারা আরো ভালো বলবেন যে এটি একটি
বড় ধরনের যেটি কপ সম্মেলনে যেটি মাননীয় প্রধানমন্ত্রীকে ডিল মেকার বলা হয়েছে, ওয়ান অফ দি টপ 5 ডিল মেকার্স। এইখানে ডিল মেকিং এ তিনি বাংলাদেশ ও ফ্রান্সের সরকারি ভাবে এবং বেসরকারি ব্যবসায়ীদের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আরেকটি যেটি কাজ হয়েছে সেটি হচ্ছে ইউনেস্কোতে তিনি ইউনেস্কোর প্রতিষ্ঠা বার্ষিকী বক্তব্য রেখেছেন। শুধু তাই না, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক যে পুরস্কার, সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বক্তব্য রেখেছেন। কাজে এই চারটি অংশ মিলিয়ে যদি আপনি দেখেন, তাহলে পরে আমি COP26 এর বিষয়টি যেহেতু ডক্টর দিলওয়ার বলেছেন সেটি রিপিট করি না, কিন্তু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমরা বাংলাদেশেও পালন করছি একটা প্যান্ডেমিকের কারণে দীর্ঘ সময় ধরে পালন করছি নানা আনুষ্ঠানিকতার মধ্যে। কিন্তু এই দুইটি কর্মসূচির মধ্য দিয়ে একটি হচ্ছে যে বঙ্গবন্ধুর সিক্রেট ডকুমেন্টস আন্তর্জাতিক অঙ্গনের জন্য একটি আন্তর্জাতিক প্রকাশনা দ্বারা প্রকাশ করা, এটি বঙ্গবন্ধুকে বিশ্বময় ছড়িয়ে দেওয়া, পরিচিত করার একটি নতুন উদ্যোগ। আমি পরিচিত করার কথাটি এই বলছি যে বঙ্গবন্ধুর বাংলাদেশ মুক্তিযুদ্ধের নেতৃত্ব বা বাংলাদেশ প্রতিষ্ঠার নেতৃত্বের যে তার পরিচিতি, তার নতুন করে পরিচয় করার দরকার নাই, কিন্তু তার সংক্রান্ত যে নতুন প্রকাশনা, এই নতুন প্রকাশনা বঙ্গবন্ধুর একটা নতুন দিক উন্মোচন করবে। আরেকটি হচ্ছে বঙ্গবন্ধুর আন্তর্জাতিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এই প্রথম আন্তর্জাতিক একটি প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হলো, যে প্রাতিষ্ঠানিক উদ্যোগের মধ্য দিয়ে বঙ্গবন্ধু আরো দীর্ঘদিন টিকে থাকবেন। যেটি কালকে আপনি প্রেস কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং তিনি খুব খুশি হয়েছেন যে প্রথম পুরস্কারটি পেয়েছে ওগান্ডার একটি প্রতিষ্ঠান, একটা ইনোভেটিভ সৃজনশীল কাজ করেন এমন একটি প্রতিষ্ঠান। এবং তিনি বলেন যে এর মধ্যে মোটিভ ক্রিয়েশনস নামে একটি প্রতিষ্ঠান, এবং তিনি বলার চেষ্টা করেছেন যে এর মধ্য দিয়ে নতুন বিশ্বময় সৃজনশীল উদ্যোক্তা যারা কাজ করেন তাদের মধ্যে বঙ্গবন্ধুর দর্শন থেকে ছড়িয়ে দেওয়ার কাজটি হয়েছে। এটি খুব বড় কাজ, কারণ বঙ্গবন্ধু টিকে থাকবেন দুই ভাবে, একটি হচ্ছে বাংলাদেশ প্রতিষ্ঠান নেতা হিসেবে, আরেকটি হচ্ছে তার দর্শনের মাধ্যমে। সেই দর্শন যে বিশ্ব পরিসরেও একটা প্রাসঙ্গিকতা আছে, সেটি গুরুত্বপূর্ণ কাজ হবে। এবং আপনি জানেন যে বঙ্গবন্ধুর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে, সেটাও একটি প্রাতিষ্ঠানিক উদ্যোগ। আমি মনে করি যে এই সফরের মধ্যে প্রতিটি অংশ ধরে ধরেই আপনি যেরকম অনুষ্ঠান করছেন এরকম আলাদা আলাদা অনুষ্ঠান করা যায়, এবং প্রতিটি জায়গায় আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন আমাদের রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার কারণের জন্য বিশ্ব চরাচরে তার একটা ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি, যে বাংলায় মানে প্রভাব দেখতে পাচ্ছি, যেটা বিবিসি বলেছে প্রভাবশালী নেতা। কারণ আন্তর্জাতিক একটা সম্মেলনে গিয়ে বক্তৃতা দিয়ে চলে আসে একরকম, কিন্তু সেখানে তার অবস্থানটি কিছুটা ইম্প্যাক্ট তৈরি করে, প্রতিক্রিয়া তৈরি করে, প্রভাব রাখে। সেটি আমরা জাতিসংঘেও দেখেছি, যে জাতিসংঘে তিনি যখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে যখন বক্তব্য রাখেন, তিনি দীর্ঘ সময় বিভিন্ন ফোরামে নেতৃত্ব দিয়েছেন, সেখানেও তার অবস্থানটাকে সুচিন্তিত ভাবে প্রত্যক্ষ করা যায়, সূচক দিয়ে মাপা যায় যে বাংলাদেশ এখানে আছে। কাজে আমি শুধুমাত্র বহন নিয়ে গেলাম, বক্তৃতা দিলাম, ভাইস প্রেসিডেন্ট হলাম, যুগ্ম সম্পাদক হলাম, চলে আসলাম, দেশে বিবৃতি দিলাম, সেটি হোক না একরকম। কিন্তু আরেকটি হচ্ছে এরকম আন্তর্জাতিক সম্মেলনে নিজের নেতৃত্ব দেওয়া, এবং নেতৃত্বের মধ্য দিয়ে রাষ্ট্রকে, দেশকে একটা উন্নত উচ্চতায় নিয়ে যাওয়া। এটি বোধ হয় এই সফরটির মানে পূর্বাপর যদি আপনি আলোচনা করেন তাহলে দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সফলভাবে এই কাজটি করেছেন, যেটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। মঞ্জুর হাসান বুলবুল, আপনি সঠিক যথার্থই বলেছেন। আমি নিজের আগ্রহ থেকে এই গত 2 সপ্তাহের যে সফর, সেই সফর নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে যা কিছু এসেছে সেগুলো আমি প্রিন্ট করেছি, এবং সেটা আমার টেবিলের উপরে আছে 350 পৃষ্ঠার। এর বাইরেও হয়তো অনেক তথ্য আছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যখন COP26-এর এই যে ফলাফল নির্ভর করছে যে 5 প্রভাবশালী ডিল মেকারের উপরে, যখন মাননীয় প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হয়েছিল বিবিসি থেকে, তখন তার পরেই ঘোষণা করা হয়েছিল ব্রিটিশ মন্ত্রী, যিনি এই সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। অর্থাৎ আমাদের অনেক বড় উচ্চতায় আমরা পৌঁছে গেছি। নিউজিক পত্রিকার সাক্ষাৎকার নিয়ে নিশ্চয়ই আপনার সাথে কথা বলবো। তার আগে আমি একটু দেখে নিতে চাই গত
নভেম্বর মাসের 1 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই সম্মেলন উপলক্ষে যে বক্তৃতা দেখেছিলেন তার একটু অংশ আমি দেখে আসি। Decisive action to save our planet and our future generation. Bangladesh is often referred to as the ground zero for adverse impacts of climate change. Despite our vulnerabilities and resource constraints, we have adopted exemplary initiative to tackle climate change. We have launched the Mujib Climate Prosperity Plan to transform our climate vulnerability into climate prosperity by following a low carbon development. ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, আপনি এতক্ষণ দুইজন বিশিষ্ট আলোচকের কথা শুনছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর তার বক্তব্যের কিছুটা অংশ আমরা দেখলাম, আপনি আগেও দেখেছেন। আপনার যে বিশ্লেষণ সেটা একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি সত্যি মুগ্ধ, আমার দুজন অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় ব্যক্তি এখানে উপস্থিত রয়েছে এবং তাদের আলোচনা আমি শুনছিলাম। মূল বিষয়টা যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে নিঃসন্দেহে বাংলাদেশ জলবায়ু যে কূটনীতি আমরা বলছি এবং আন্তর্জাতিক যে প্ল্যাটফর্ম সেখানে গুরুত্বের সাথে এখন অংশগ্রহণ করছে এবং শুধুমাত্র বাংলাদেশের যে স্বার্থ বা বাংলাদেশের মানুষের যে জায়গাটা সেটাই মাননীয় প্রধানমন্ত্রী তার অবস্থানে তুলে ধরছেন না। তিনি আপামর যে জনগোষ্ঠী রয়েছে যারা এই ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি হিসেবে পরিচিত তাদের সকলের একটি সম্মিলিত যে ভয়েস সেটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই সম্মেলনে এবং তার পরবর্তী বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একজন বিশ্ব নেতায় পরিবর্তিত হওয়ার যেই কর্মপরিকল্পনা এবং যেই ধরনের কাজ তিনি করেছেন সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আরেকটা জায়গা যেটা গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে শুধুমাত্র ভালনারেবিলিটির পয়েন্টটা আইডেন্টিফাই করা কিন্তু এখানে মুখ্য ছিল না। যেটা মাননীয় প্রধানমন্ত্রী তুলে ধরেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশ বিগত বছরগুলোতে কিভাবে একটি ক্লাইমেট রেজিলিয়েন্ট কান্ট্রি হিসেবেও কিন্তু পরিণত হয়েছে এবং সেটা অনেকটা নিজস্ব প্রচেষ্টায়। অর্থাৎ আমরা দুর্যোগ মোকাবেলায় কি কি ধরনের কার্যক্রম পদক্ষেপ নিয়েছে এবং তার যে সাফল্য, আমাদের এখানে বৈজ্ঞানিক উৎকর্ষতার মাধ্যমে আমরা ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্রপ তৈরি করেছি যেগুলো আমাদের কৃষকরা এখন তৈরি করছে এবং আরও যে সাফল্য আমাদের রয়েছে এবং আপনি নিশ্চয়ই জানেন এবং আমরা এখানে সকলে জানি যে আমাদের যে পরিমাণ সক্ষমতা তৈরি হয়েছে এবং এই ক্লাইমেটের বা যেগুলো এনভায়রনমেন্টাল ডিজাস্টার রয়েছে সেগুলো মোকাবেলা করার জন্য যে ধরনের ফিনান্সিয়াল রিসোর্সেস প্রয়োজন তার 2/3 কিন্তু বাংলাদেশ অভ্যন্তরে তার নিজের যে সোর্সেসগুলো রয়েছে সেখান থেকে এই যোগান দিয়ে আসছে। এর একটা বড় কারণ অবশ্য হচ্ছে যে 2015 সালে প্যারিস ক্লাইমেট চুক্তিতে যে ধরনের সংকল্প বিশ্ব নেতারা করেছিলেন যে ভালনারেবল কান্ট্রিগুলোকে যে ধরনের সহায়তা দেওয়া প্রয়োজন, আমরা এই 2021-এ COP26-এ এসে দেখলাম যে সেটা পরিপূর্ণ হয়নি। তাই সবকিছু মিলিয়ে বাংলাদেশ যে শুধু ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিগুলোকেই রিপ্রেজেন্ট করে তা না, এই ক্লাইমেট ভালনারেবিলিটি দূর করার জন্য অভ্যন্তরীণ যে ধরনের রসদ নিয়ে এই মোকাবেলা করতে হবে তারও যে একটি প্রকৃষ্ট উদাহরণ হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিগত এই 1 দশকে সেই সক্ষমতা অর্জন করেছে। এবং নিরঞ্জন বিশ্বাস, আপনি যথার্থ বলেছেন। নভেম্বর মাসের 2 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায়, যেটা গ্লাসগোতে স্কটিশ পার্লামেন্টের কমিটির কক্ষে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে তিনি বলছেন বিশ্বকে জলবায়ু অভিবাসীদের দায়িত্ব ভাগ করে নিতে হবে এবং সেটা এত গুরুত্বপূর্ণভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করা হয়েছে সেটা অনেকেই আমরা দেখেছি। আপনি নিশ্চয়ই আলোচনার সাথে আপনার ব্যাখ্যাটি যুক্ত করবেন। এই জায়গাটা বিশেষত গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ বর্তমানে আমরা যাদেরকে আমরা বলি যে ফোর্সফুল মাইগ্রেশনের শিকার বা ফোর্সড মাইগ্রেশনের শিকার এবং সেই মাইগ্রেশন এর সেই যারা মাইগ্রেন্ট রয়েছে বা যারা ক্লাইমেট রিফিউজি আমরা বলছি এই শব্দগুলো ব্যবহার করছি, এই সব বিষয়ের প্রতি কিন্তু বিশ্বের বা আমি যদি বলি যে উত্তরের যারা উন্নত রাষ্ট্রগুলো রয়েছে তাদের মনোভাব কিন্তু এখনো অনেকখানি আমরা বলবো যে সুচিন্তিত নয় বা ওরকম করে সুস্পষ্ট নয়। সেই জায়গাটাতে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে যখন এই
নাগরিকদের অধিকারের বিষয়টা আসে এবং সত্যিকার অর্থেই যখন ক্লাইমেটিক ডিজাস্টারের কারণে যখন এরকম এক ধরনের ফোর্সফুল ইভিকশন বা মাইগ্রেশনের কারণে মানুষজন উদ্বাস্তু হিসেবে পরিণত হবে, তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু শুধুমাত্র ভালনারেবল কান্ট্রি বা যে দেশ থেকে তৈরি হচ্ছে সেই দেশের নয়। এই দায়িত্ব বিশ্বের সকলকে ভাগ করে নিতে হবে, যেটা দুঃখজনকভাবে হলেও আমরা হয়তোবা উন্নত দেশের নেতৃবৃন্দের মুখে খুব একটা ওরকম করে শুনি না, যেটা মাননীয় প্রধানমন্ত্রী। এই জায়গাটা আমি যুক্ত করতে চাই, আমরা সকলে জানি প্রথম বাংলাদেশি প্রধানমন্ত্রী হিসেবে স্কটিশ পার্লামেন্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন এবং তার বক্তৃতার যে অংশটুকু আমি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে নিয়েছি, আমি একটু আপনার সামনে উপস্থাপন করছি। 2 তারিখে অর্থাৎ নভেম্বরের 2 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, কোর্ট, আমরা গ্লাসগোতে এসেছি সারা পৃথিবী মিলে পরিবেশ ও জলবায়ু উন্নয়নে একটি টেকসই পন্থা খুঁজে বের করবার জন্য। সম্প্রতি আইপিসিসি 6 অ্যাসেসমেন্ট রিপোর্টের একটি গবেষণায় দেখা গেছে পৃথিবীতে উষ্ণতা বেড়েছে মারাত্মক। আমাদের পৃথিবীকে উষ্ণতা থেকে রক্ষা করতে হবে। মানুষের সৃষ্টি পরিবেশ বিপন্নতার জন্য বাংলাদেশের মতো দেশগুলো মারাত্মক ঝুঁকিতে রয়েছে। আমরা মাত্র 0.4% অবদান রাখছি উষ্ণতা বৃদ্ধিতে, কিন্তু পৃথিবীর বড় বড় দেশের জন্য আমাদের ঝুঁকি নিতে হচ্ছে মারাত্মক। আমি উদ্ধৃতি শেষ করছি এখানে। ডক্টর নীলারঞ্জন, যে এই আপনি যে বক্তব্যের যে শেষ অংশটা বললেন, এবং এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা, আমি যদি একটা স্ট্যাটিস্টিক্স বলি যে বাংলাদেশের মানুষ, একজন মানুষ বছরে 0.03 টন কার্বন উৎপন্ন করে। সেখানে আমরা একটি উন্নত বিশ্বে যদি বলি যে আমেরিকার কথা, সেখানে একজন মানুষ বছরে 20 টন কার্বন উৎপন্ন করে। আমরা সকলেই জানি যে কার্বন এর উৎসরণ বিশেষ করে এই গ্রিন হাউস গ্যাস বলি বা আমরা যে ক্লাইমেট চেঞ্জের কথা বলছি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং এই ক্লাইমেট চেঞ্জের যে ঋণাত্মক প্রভাবগুলো, সেই প্রভাবগুলোতে কিন্তু আমাদের অবদান নেই, কিন্তু আমরা এর ভিকটিম হিসেবে আইডেন্টিফাই হচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী স্কটল্যান্ডে বা স্কটিশ পার্লামেন্টে তার বক্তব্যে এই জায়গাটায় হাইলাইট করেছেন এবং এটা বারবার বিশ্বের বাকি নেতৃবৃন্দের সামনে তুলে ধরাটা কিন্তু আমাদের দায়িত্ব, যে দায়িত্বটা মাননীয় প্রধানমন্ত্রী। অসংখ্য ধন্যবাদ। ডক্টর নীলারঞ্জন বিশ্বাস, আপনার কাছে ফিরে আসবো। অধ্যাপক দেলোয়ার হোসেন, আমরা যে কথাটি ডক্টর নীলারঞ্জন বিশ্বাসের কাছ থেকে শুনছিলাম, জলবায়ু উদ্বাস্তুতা নিয়ে এরকম ভাবে কোনো কথা জোর দিয়ে অন্য কোনো সরকার প্রধান বলেননি, এবং সেটা মানে আমার কথা নয় কিংবা আমাদের বাংলাদেশের কারোর কথা নয়, সেটা অলোক শর্মা, যিনি এই ব্রিটিশ মন্ত্রী, যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তিনি বলেছেন অভিযোজন এবং এই যে প্রশমন নিয়ে, লস অ্যান্ড ড্যামেজ নিয়ে যে বিস্তৃতভাবে তিনি মাননীয় বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, সেটা সত্যিই আমাদেরকে অভিভূত করেছে। প্রফেসর দেলোয়ার হোসেন। অবশ্যই অবশ্যই এটি মাননীয় প্রধানমন্ত্রীর যে বৈশ্বিকভাবে ওনার যে নেতৃত্বের জায়গাটি, যেটি সারা বিশ্বেই প্রশংসিত হচ্ছে এবং এটির স্বীকৃতি আমরা দেখতে পাই। এবং এর পিছনে বড় কারণ হচ্ছে যে এই যে গণমানুষের, সারা পৃথিবীর সাধারণ মানুষের তাদের যে দুর্দশাগুলো, সমস্যাগুলো, সেগুলো তুলে ধরা। এবং এখানে আপনি এই যে COP26-এ যেমন উনি এই জলবায়ু বিষয়ক যে আলোচনা, ওনার যে বক্তব্য, আমরা জানি যে উনি 4 দফা প্রস্তাব রেখেছেন এবং 4 দফার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দফা হচ্ছে যে আপনার এই যে উন্নত দেশগুলো শত শত বছর ধরে যে ধরনের ডিস্ট্রাকশন, যে ধরনের ধ্বংস এবং ড্যামেজ বা ক্ষতি করেছে, সেই ক্ষতিটার সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এই যে যারা ডিসপ্লেস পিপল, যারা বাস্তুচ্যুত, যারা নিজের যে ভিটা থেকে যারা উৎখাত হয়েছে তাদের, অর্থাৎ আমরা যাদেরকে বলছি যে ফোর্সড মাইগ্রেন্ট, যেটা ডক্টর নীলয় বলেছে। তো এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই ভাবনাটা কিন্তু এত বেশি ওনার যে নেতৃত্ব, ওনার যে চিন্তা, ওনার যে দার্শনিক যে ভাবনার সঙ্গে যুক্ত। আপনি যদি এই 2021 সালে আপনার জাতিসংঘের সাধারণ পরিষদের যে বিতর্ক এবং সেখানে যে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়ে, সেখানেও কিন্তু দেখবেন যে এই গ্লোবাল মাইগ্রেশন নিয়ে উনি কথা বলেছেন। অর্থাৎ এই বিশ্বের সাধারণ মানুষের যে সমস্যাগুলো, উনি বলছেন যে ভ্যাকসিনকে একটা পাবলিক গুড হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এই যে ভ্যাকসিন নিয়ে উনি জাতিসংঘে যে এটাকে পাবলিক গুড করার কথা বলা, আবার আপনার
এই যে জলবায়ুর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যে সম্মেলন COP26, যেটি নিয়ে অনেক আশাবাদী বিশ্ব আছে, এবং যেটি 2015 সালে প্যারিস ক্লাইমেট ডিলের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সম্মেলন। এবং এইরকম একটি বিশ্ব মঞ্চে উনি কিন্তু এই যে যারা ফোর্স মাইগ্রেন্টস এবং যার কারণ হচ্ছে আপনার এই জলবায়ু পরিবর্তনের বিষয়টি, এবং যে জলবায়ু পরিবর্তনের বিষয়টি ঘটেছে মূলত উন্নত বিশ্বের তাদের শত শত বছরের যে শিল্পায়নের যে প্রভাব তার ফলে। এবং উনি কিন্তু আপনি দেখেন ওনার যে এই যে নেতৃত্বের জায়গাটা, এই 4 দফা প্রস্তাব যেভাবে উনি দিয়েছেন, এবং আপনি যে কথাটা বলেছেন যে বিশ্বের অন্য কোনো নেতা যারা উন্নত বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে বা অথবা যারা উন্নয়নশীল বিশ্বের অনেক বড় বড় দেশ আছেন, বড় বড় অর্থনীতি আছেন, তারা কিন্তু সেই এই বিষয়ে এতটা ফোর্সফুলি আসেননি, কারণ তারা নিজেরা কিন্তু তাদের দেশের ভেতরের যে কার্বন ডাই অক্সাইড কিংবা তাদের দেশের ভেতরে যে ধরনের পরিবেশের বিষয়গুলো আছে সেগুলো নিয়ে চিন্তিত। অর্থাৎ তাদের জাতীয় স্বার্থের জায়গাটাকে এত সংকীর্ণভাবে দেখা হচ্ছে। অন্যদিকে আমরা কিন্তু একটি ভালনারেবল কান্ট্রি, একই সঙ্গে আমাদের এই 17 কোটি মানুষ এবং আমরাও একটা শিল্পায়নের একটি স্টেজে আছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার যে কমিটমেন্টের জায়গাটি হচ্ছে যে শুধু বাংলাদেশের স্বার্থ নয়, সেটি 48টি ক্লাইমেট ভালনারেবল ফোরামের যে সদস্য রাষ্ট্র এবং পৃথিবীর 200-র বেশি যে অর্থনীতি বা যে রাষ্ট্রের যে মানুষ সকলের প্রতিনিধিত্ব উনি করছেন। এবং এই 4 দফার প্রস্তাবটি আপনি খেয়াল করে দেখেন, উনি এনডিসির কথা বলছেন যে ন্যাশনালি ডিটারমাইন্ড যে কার্বন, যেটি নিয়ে উন্নত বিশ্ব গড়িমসি করছে এবং সেটিকে যেন বাস্তবায়ন করা হয় সঠিকভাবে, সেই কথা উনি বলেছেন। উনি বলেছেন যে এই যে $100 বিলিয়ন যে তহবিল যেটি অনেক আগেই ঘোষণা দেওয়া হয়েছিল এটি গঠন করা হবে, যেটি এখনো গঠন করা হয়নি, কিন্তু সেই তহবিলের বরাদ্দের জায়গাটা যেন 50-50 হয়, অর্থাৎ মিটিগেশন এবং অ্যাডাপ্টেশন এই উভয় ক্ষেত্রে যেন হয়, সেগুলো নিয়ে কথা সে কিন্তু আমরা অন্য কোনো নেতৃত্বের কাছ থেকে আমরা পাই না, শুনতে পাই। ফলে এই যে শক্তিশালী ভাবে তুলে ধরা সারা বিশ্বের সমস্যা, যেটি আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর মধ্যে আমরা দেখেছি যেভাবে তখনকার তৃতীয় বিশ্বের সমস্যাগুলোর কথা উনি বলেছেন, বা বিশ্বের যে বৈষম্য নর্থ সাউথের মধ্যে, আজকে আমরা দেখতে পাচ্ছি নারী সুযোগ্য কন্যা কিভাবে মানে একের পর এক বিশ্ব কূটনৈতিক মঞ্চে পৃথিবীর যে সমস্যাগুলো উত্তর দক্ষিণ বলেন বা দক্ষিণের ভেতরের সমস্যাগুলো তুলে ধরছেন। এবং সেখানে আপনার যে কথাটি যে ক্লাইমেট চেঞ্জের ফলে যে কথা বলছে মাইগ্রেন্ট, লক্ষ লক্ষ যে মাইগ্রেন্টস তৈরি হচ্ছে তাদের নিয়ে কিন্তু অন্যরা কথা বলছেন। আমি আপনার কাছে আবার ফিরে আসবো অধ্যাপক দেলোয়ার হোসেন। আমি মঞ্জুল হাসান বুলবুল, আমি 2-1টি প্রসঙ্গের একটু অবতারণা করি। নভেম্বর মাসের 1 তারিখেই বরিস জনসনের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর যে দ্বিপাক্ষিক বৈঠক, সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে খুব ফলাও করে প্রচার করা হয়েছে। বিল গেটস এবং প্রিন্স চার্লসের সাথে যে প্রধানমন্ত্রী বৈঠক, সেটাও আমরা কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে দেখেছি। এবং এই যে তার যে আজকের যে অবস্থান এবং বাংলাদেশকে যে প্রক্রিয়ায় তিনি যে অবস্থানে নেতৃত্ব দিয়েছেন, আমরা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকেও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠক, সেই বৈঠকের কথাও আমরা গণমাধ্যমে দেখেছি। আমি একটু এই সুযোগে একটু দেখে আসতে চাই ফ্রান্স সফরের মাননীয় প্রধানমন্ত্রী যে বিনিয়োগ নিয়ে যে কথা বলেছেন, এবং সেটা আন্তর্জাতিক গণমাধ্যমেও সেটা প্রচার হয়েছে, সেটা কিছুটা অংশ আমি দেখে আসতে চাই। France also needs to diversify further. I invite French investors to witness firsthand the investment opportunities in Bangladesh. During yesterday's talks with President Macron and also with Prime Minister, we have agreed to take our bilateral relations to new heights. This should be reflected in our economic partnership as well. I look forward to your active cooperation in making that happen. অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সাথে বৈঠকের সময় মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন, তিনি বলেছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিগ্রস্ত দেশ, অস্ট্রেলিয়াও দাবানল বন্যা সহ জলবায়ু পরিবর্তনজনিত চরম ক্ষতির অভিজ্ঞতা রয়েছে। তাই উভয় দেশ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের বিরুদ্ধে স্থিতিস্থাপকতা গঠনে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে, যেটা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও
তার বক্তব্য কিন্তু উল্লেখ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর অবদানের কথা। মঞ্জুর হাসান বুলবুল। আপনি বিস্তারিতই বলেছেন, তো আমি খালি সংযুক্ত করতে চাই, আমি যেটি শুরুতে বলেছিলাম যে এই সম্মেলনে যেটি বিবিসি বলেছে টপ ওয়ান অফ টপ 5 বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু এখন আর এই বিষয়গুলি তিনি আন্তর্জাতিক ডক্টর দেলোয়ার পরিষ্কার করে বলেছেন শুধুমাত্র বাংলাদেশের ক্ষুদ্র অঙ্গনে বিচরণ করছে না, যেটি আপনি একটু আগে বললেন যে স্কট যখন বাংলাদেশের ক্ষতির তুলনা করছেন সঙ্গে সঙ্গে তিনি অস্ট্রেলিয়াকেও বলছেন যে তোমারও একই ধরনের সমস্যা, কাজেই আমাদেরকে একভাবেই কথা বলতে হবে। তিনটি ছোট্ট বিষয়ের দিকে আমি নজর করতে চাই, বড় বিষয়গুলো আলোচনা। একটা হচ্ছে বিল গেটস এর সঙ্গে যখন তিনি বৈঠক করেন, তিনি বিল গেটসকে বলেছেন যে বাংলাদেশে এই যে অ্যাডাপ্টেশন যে প্রোগ্রাম আছে, লোকাল অ্যাডাপ্টেশন প্রোগ্রাম, তার ফাউন্ডেশনের মাধ্যমে এটি পৃথিবীকে অন্য জায়গায় প্রচারের জন্য আহ্বান জানিয়েছেন। তার মানটা কি? তার মানেটা হচ্ছে আমাদের লোকাল অ্যাডাপ্টেশন প্রোগ্রামটা এত কনফিডেন্ট তিনি মাননীয় প্রধানমন্ত্রী যে এটি পৃথিবীর অন্য দেশে এখন কপি করতে পারে। কাজে নিজের যে অ্যাডাপ্টেশন প্রোগ্রাম সম্পর্কে এই কনফিডেন্স না থাকলে তিনি এটি বলতেন না। কাজে এইখানে আমি মনে করি যে তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে একদিকে বিল গেটস মতো ফাউন্ডেশনের সঙ্গে কথা বলেছেন এবং বাংলাদেশের অ্যাডাপ্টেশন কর্মসূচিটাকে বাইরে নিয়ে যাওয়ার কথা বলেছেন। দ্বিতীয় আরেকটি ছোট সাইডলাইন অ্যাক্টিভিটির মধ্যে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টারের নেতৃত্বে হাই লেভেল প্যানেল অন তিনি নারীদের বিরুদ্ধে করেন। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন, এদের নিয়ে আরো অংশগ্রহণমূলক সমাধানের উপর জোর দেয়। আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের যে অ্যাডাপ্টেশন কর্মসূচি, বাংলাদেশ আমাদের উপকূলবর্তী অঞ্চলে প্রতি বছর যে জলবায়ু পরিবর্তন জনিত মানে অভিজ্ঞতা আমাদের উপর আসে, সেখানে কিন্তু আমাদের নারীরা একটা বড় দৃষ্টান্ত। এই প্রতিটা অভিজ্ঞতার পরে আমাদের উপকূলবর্তী অঞ্চলে মানুষরা দাঁড়িয়ে যায় এবং তার মধ্যে নারীদের একটা বড় অংশগ্রহণ থাকে। কাজে তিনি সেই অভিজ্ঞতা থেকে, বাংলাদেশের এই অভিজ্ঞতা থেকে এটাকে বৈশ্বিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, নারীদের একটা অবস্থান নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে। আরেকটি হচ্ছে ঢাকা গ্লাসগো ডিক্লারেশন, যেটা অলোক শর্মার সভাপতিত্বে যে অনুষ্ঠান, ঢাকা গ্লাসগো ডিক্লারেশনের সঙ্গে একমত হয়েছে 48টি দেশের জলবায়ু, 48টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, যেখানে বাংলাদেশ নেতৃত্ব দিয়েছে। অর্থাৎ এখানে বাংলাদেশ খুব ডিস্টিংটিভলি, ঢাকা খুব ডিস্টিংটিভলি নিজের অবস্থান তৈরি করেছে, বা আর কোন দেশের নামে কিন্তু এরকম কোন ডিক্লারেশন সেখানে হয় নাই। কাজে আপনি যেটি বলছেন আপনি শুধুমাত্র বাংলা মানে নাই, হ্যাঁ বাংলাদেশ ক্ষতিগ্রস্ত, আপনি যেটা বলেছেন, আপনি 0.47 আমরা কার্বন নির্গত করি, কিন্তু আমরা ভুক্তভোগী হচ্ছে ওই জায়গাটা বলেছে। আমরা তো কার্বন নিঃসরণে খুব কম ভূমিকা রাখছি, কিন্তু কার্বন নিঃসরণের যে ঝামেলা, সংযোগের একটু ত্রুটি হচ্ছে, আমরা চেষ্টা করব যে আবার পুনঃস্থাপিত হোক। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসেছি। ডক্টর ডিলার রঞ্জন বিশ্বাস, ফ্রান্সের সফরের সময় তিনি যে মর্যাদাপূর্ণ, তিনি যে অবস্থানে আমরা দেখেছি, এবং তাকে যে গার্ড অব অনার দেওয়া হয়েছে, এবং বিমানবন্দর থেকে সরাসরি তিনি ফ্রান্সের সেই রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন, লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছেন, এবং সেখানে রোহিঙ্গা সংকট নিয়ে নিরাপত্তা পরিষদে পদক্ষেপ নিতে ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের কথা আমরা আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন হবে। ডক্টর নীলরঞ্জন বিশ্বাস, যদি ছোট্ট করে একটু বলেন। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে ফ্রান্স নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য, এবং রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আসলে নিরাপত্তা পরিষদে যদি আমাদের কোনো ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকে, সেখানে ফ্রান্সের সমর্থন থাকা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বিষয়। একই সাথে ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ফ্রান্সের বাণিজ্যিক গুরুত্ব বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ, যে কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি যে ফ্রান্সের যারা যে বাণিজ্য
সমাজ রয়েছে, বিজনেস কমিউনিটি, তাদের সাথে আলোচনা করেছেন এবং বাংলাদেশে যাতে করে ইনভেস্টমেন্ট আরো বেশি হয় সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। এবং শুধুমাত্র সামরিক খাতে না, সামরিক খাত ছাড়াও অন্যান্য খাতে ফ্রান্সের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক কি করে আরো উন্নত করা যায় সেই জায়গাটাতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এখানে গুরুত্বপূর্ণ আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে গত পরশু মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রতিবার যে কাজটি করেন, দেশে ফিরে এসে সাংবাদিকদের তিনি কথাগুলো জানান এবং সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন। গত পরশু সেই সংবাদ সম্মেলনটি ছিল। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে কি বলেছেন একটুখানি দেখে আসতে চাই। খালেদা জিয়ার জন্য এত দয়া দেখাতে আমাকে বলেন, আপনাদের তো কেউ এই প্রশ্ন করলে আমার মনে হয় আপনাদের একটু লজ্জা হওয়া উচিত এই ধরনের কথা আমাকে বলার, যারা আমার বাপ মা ভাই আমার ছোট রাসেলকে পর্যন্ত হত্যা করিয়েছে। তারপরেও আমরা অমানুষ না, অমানুষ না দেখেই তাকে আমরা অন্তত তার বাসায় থাকার ব্যবস্থাটুকু, আমার এক্সিকিউটিভ অথরিটি আমার হাতে যতটুকু আছে আমি সেটুকু দিয়ে তাকে বাসায় থাকার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি, বাকিটা আইনগত ব্যাপার। মঞ্জুর হাসান বুলবুল, একেবারেই আমরা শেষ মিনিটে আছি, আপনার মন্তব্য। না, এটি আমরা আগে কথা বলেছি, যেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার জন্য অনেকগুলি ব্যতিক্রম করা হয়েছে। তিনি কিন্তু রাজবন্দী নন, তিনি দণ্ডপ্রাপ্ত আসামি জেলখানায় থাকার কথা। তাকে জেলখানায় যখন তিনি যান তখন তার সঙ্গে তার একজন গৃহকর্মী রাখার সুযোগ দেওয়া হয়েছে, এটি একটি ব্যতিক্রম। করোনার আশঙ্কার সময় তিনি যাতে বাসায় বসে চিকিৎসা করতে পারেন, এটি আরেকটা ব্যতিক্রম। তিনি বাসায় বসে চিকিৎসা করছেন শুধুমাত্র না, তিনি ইচ্ছামতো হাসপাতালে চিকিৎসা যাচ্ছেন, এটিও একটা ব্যতিক্রম। এবং তিনি বন্দী না কি বলে মুক্ত মানুষ, বাংলাদেশের মানুষ বুঝতে পারে না, কারণ তিনি নিজের ইচ্ছা মতো হাসপাতালে যাচ্ছেন, তার দলীয় নেতা কর্মীরা তার সঙ্গে দেখা করছেন, তার জোটের নেতা কর্মীরা দেখা করছেন। এখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটি আমার নির্বাহী ক্ষমতা বলে আমি করতে পেরেছি, কিন্তু বাকিটা তো আইনের মাধ্যমে আসতে হবে। যে হ্যাঁ, মানবিক দিক একটা আছে, কিন্তু এমন দৃষ্টান্ত স্থাপন করা ঠিক হবে না যেটা ভবিষ্যতের জন্য একটা বড় দৃষ্টান্ত হয়ে থাকবে। কাজেই বিএনপি তাদের নেত্রীকে চিকিৎসার জন্য বাইরে নেওয়ার জন্য উদ্বিগ্ন হতেই পারে, এবং সেটি দেশের আইন অনুযায়ী হওয়াই উচিত। দেশের একটা সাবেক প্রধানমন্ত্রী তো একেবারে কৃপা অনুগ্রহের মধ্যে থাকবে না, তাকে তো আইন অনুসরণ করতে হবে। অবশ্যই অবশ্যই। অসংখ্য ধন্যবাদ মঞ্জুর হাসান বুলবুল, অধ্যাপক দেলোয়ার হোসেন এবং ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস। প্রিয় দর্শক, খবর প্রতিদিনের সাপ্তাহিক বিশেষ আয়োজন এখানেই শেষ করছি। সকাল 11টায় বিটিভি ওয়ার্ল্ডে আবার এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।